ব্যাংক খাতে তারল্য সংকট কমছে না, অন্যদিকে ঘাটতি বাজেট মেটাতে ব্যাংক ঋণ নির্ভরতায় তারল্য পরিস্থিতি আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে এনবিআরে অবাস্তব লক্ষ্যমাত্রা, দুর্বল বাস্তবায়ন ও করদাতাদের আস্থার সংকটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয় না টানা কয়েক বছর। এসব নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকছে মুদ্রাবাজার, চালের বাজার, আলোচনা করব দেশের শেয়ার বাজার বিনিয়োগ লেনদেন নিয়েও, থাকছি বন্দর ও হাটের খবর। এসব নিয়ে সপ্তাহের শুরুর দিনে বৌনি আয়োজনে সঙ্গে আছি আমি মশিউর অনিক। ব্যাংক খাতে তারল্য সংকট বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধারের প্রবণতা এখনো বেশি রয়েছে। গেল জুনে ধার কমেও 2,27,000 কোটি টাকার তারল্য যোগান দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার একটু যদি আমরা দেখতে চাই কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধারের যে কোটিতে পরিমাণ, তার একটু লক্ষ্যমাত্রার দিকে তাকাতে চাই, যেখানে সেপ্টেম্বর 2024 সাল থেকে জুন পর্যন্ত যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা বা কেন্দ্রীয় ব্যাংক থেকে যে টাকা ধারের প্রবণতা, তার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। একটু প্রথমে দেখাচ্ছি সেপ্টেম্বর 2024 যেই তারিখ, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 লাখ, প্রায় দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে 2,05,950 কোটি টাকা। এছাড়া অক্টোবরের দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো হচ্ছে 1,84,928 কোটি টাকা। ঠিক যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধারের যে পরিমাণ কোটি হিসেবে, সেটা হচ্ছে সেপ্টেম্বরের যে পরিমাণ ছিল তার পরিমাণ থেকে কিন্তু কমেছে নভেম্বরে এসে, তার পরের মাসে এসে ডিসেম্বরে সেই পরিমাণটা আরও কমে যায়। সেখানে দাঁড়ায় হচ্ছে 1,58,533 কোটি টাকা। ঠিক তার পরের মাসটাতে জানুয়ারিতে গিয়ে দেখা যায় যে সেই সূচকটা হুট করেই ঠিক তার সমপরিমাণ বা যেটাকে বলা যায় যে থমকে যায়, সেখানেও গিয়ে ঠিক 1,55,000 বা তার আশেপাশের যে 1,55,578 কোটি টাকায় দাঁড়ায়। এরপরেই একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। পরিবর্তনটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে যেই টাকা ধার দেওয়া হয় সেই ধারের পরিমাণটাতে ফেব্রুয়ারিতে গিয়ে সেই পরিমাণটা ধার দেওয়ার যে পরিমাণ সেটা বেশ অনেকটা বেড়ে যায়। সেটার পরিমাণ সূচকটা গিয়ে দাঁড়ায় হচ্ছে 1,88,000 টাকা প্রায়। এরপরে মার্চ, এপ্রিল ঠিক 1,88,000, 1,77,000 এবং 1,78,000 প্রায় ঠিক সেম সূচকে থাকলেও ঠিক এই সেপ্টেম্বর থেকে শুরু করে জুন মাসের ভেতরে সবচাইতে বেশি যেখানে কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে ধার দেওয়া হয় সেই পরিমাণটা হচ্ছে মে মাসে আমরা দেখতে পাচ্ছি সেখানে আছে প্রায় 2,49,274 কোটি টাকা। এবং তারপরে ঠিক জুনেই ঠিক যদি দেখি যে এই পুরো মাসগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 2,27,141 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার দেওয়া হয়েছে। এ ছিল হচ্ছে ঠিক কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার দেওয়ার সুযোগ। তারা কয়েক বছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ এনবিআর। অবাস্তব লক্ষ্যমাত্রা সঙ্গে দুর্বল বাস্তবায়ন ও করদাতাদের আস্থার সংকটে লক্ষ্যমাত্রা পূরণ হয় না। এদিকে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা গেল অর্থবছরের অর্জনের তুলনায় 35% বেশি। একটু যদি আমরা তাকাই অর্থবছর ভিত্তিক রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা এবং যেই আদায় তার দিকে, তাহলে দেখতে পাবো যে আমরা 2019-20, 2020-21, 2021-22 যে অর্থবছর, সেই অর্থবছরগুলো প্রথম দিকে দেখতে পাচ্ছি। প্রথমেই একটু আমরা তাকাতে চাই 2019-20 অর্থ বছরের দিকে। 2019-20 অর্থ বছরে ঠিক যেই আদায় এবং লক্ষ্যমাত্রা তার ভেতরে কিন্তু বেশ অনেকটাই ফারাক বা ঘাটতি দেখতে পাওয়া যায়, যেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 3 লাখ কোটি টাকা, সেখানে আদায় করা সম্ভব হয়েছে মাত্র 2,16,451 কোটি টাকা। বিশেষ করে বলে রাখা ভালো হচ্ছে যে এর পরের বছরগুলোতে দিনকে দিন সেই সংখ্যা বা পরিমাপ বাড়লেও যেই ঘাটতি, সেই ঘাটতির পরিমাণ কিন্তু কখনোই পুরোপুরি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আবার একটু যদি তাকাতে চাই 2020-21 অর্থ বছরে যেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল 3,01,000, সেখানে আদায় করা সম্ভব হয়েছে মাত্র 2,61,689 কোটি টাকা। এবার একটু 2021-22 দিকে তাকাতে চাই, সেখানে আছে 3,30,000 কোটি টাকা, যেখানে অর্থবছর ভিত্তিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল
কিন্তু সেখানেও যেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় করা সম্ভব হয়নি, সেখানেও ঘাটতি রয়ে গেছে। সেখানে প্রায় আদায় করা সম্ভব হয়েছে 2,94,825 কোটি টাকা। ঠিক ঠিক একইভাবে 2022, 23, 24, 25 পর্যন্ত আমরা আসলে ঘাটতিটা দেখতেই পাচ্ছি। এবং সবচেয়ে শেষ সময় যেই সময়টা 2024-25 অর্থ বছরের দিকে যদি একটু তাকাই, তাহলে দেখতে পাবো যে সেখানে লক্ষ্যমাত্রা যেমন বাড়ানো হয়েছে, তেমনি ঘাটতির পরিমাণটাও কিন্তু কিছুটা কমেছে, তবে আদায়ের সংখ্যা বেড়েছে। সেক্ষেত্রে 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল, লক্ষ্যমাত্রা ছিল 4,61,500, যেখানে আদায় করা সম্ভব হয়েছে 3,70,874 কোটি টাকা। একটু মুদ্রাবাজারের দিকে দেখা যাচ্ছে, মুদ্রাবাজারে ডলারের দাম বাজার ভিত্তিক করার পরেও খোলা বাজারের দাম কেন্দ্রীয় ব্যাংকের দেয়া মধ্যবর্তী দামের চেয়ে এখনও বেশি। এদিকে রিজার্ভ বৃদ্ধি ও আমদানি কমেছে বৈদেশিক মুদ্রার দর। একটু যদি তাকাই বৈদেশিক মুদ্রার বাজারের দিকে, তাহলে দেখতে পাচ্ছি মার্কিন ডলার, যার ক্রয় মূল্য ছিল 121 টাকা 20 পয়সা, যার বিপরীতে বিক্রয় মূল্য 121 টাকা 30 পয়সা। ইউরোতে 141 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 141 টাকা 14 পয়সা। পাউন্ডে 162 টাকা 66 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 163 টাকা 83 পয়সা। রুপিতে বিক্রয় মূল্য 141 পয়সা, ঠিক একইভাবে ক্রয় মূল্য 141 টাকা 41 পয়সা। ইউয়ানের দিকে যদি একটু তাকাই, তাহলে 16 টাকা 87 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হচ্ছে 16 টাকা 90 পয়সা। একটু চালের বাজারের দিকে তাকাতে চাই। চালের বাজার ভরা মৌসুমে দেশের বিভিন্ন জায়গায় সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে চাল। বাজার সিন্ডিকেট আর মিলারদের মজুতদারিতে দাম বাড়ার অভিযোগ সেই প্রথম থেকেই রয়েছে। এবার একটু যদি আমরা যে চালের বাজারের দাম বৃদ্ধি এবং অন্যান্য যে সমস্ত বিষয় সেগুলোর দিকে একটু তাকাতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে বর্তমানে চালের মূল্য কেমন এবং এক বছর আগে কেমন ছিল, বাৎসরিক মূল্য বৃদ্ধি বা কত হয়েছে। প্রথমে মিনিকেট চালের দিকে দেখতে চাই, যেখানে মিনিকেট চালে ঠিক আজ থেকে এক বছর আগে দাম ছিল 78 টাকা প্রায়, সেখানে হচ্ছে বর্তমান মূল্য সেখানে 85 টাকা। যদি একটু বাৎসরিক মূল্যবৃদ্ধির হারটা দেখতে চাই, তাহলে সেখানে হচ্ছে 14.29% বাৎসরিক যেই দাম, সে দামের কিন্তু বৃদ্ধির তালিকা। এছাড়াও 28 যে চাল, সেই চালের দিকে যদি দেখতে চাই, কেজি প্রতি যেখানে বর্তমান মূল্য 60 থেকে 70 টাকা প্রায়, সেখানে এক বছর আগে ছিল 54 থেকে 58 টাকা। এখানেও যে মাসিক মূল্যবৃদ্ধি সেখানে প্রায় 7.44%। এরই মতো করে স্বর্ণা জাতের যে চাল, সেই চালেও এক বছর আগে ছিল 50 থেকে 54 টাকা, সেখানে সেটা এখন 60 টাকাতে অবস্থান করছে। এবং বাৎসরিক মূল্যবৃদ্ধি যেখানে হয়েছে 10.58 বা 11%। বাংলাদেশের আরও 3টি তৈরি পোশাক কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে। আর এই নিয়ে বাংলাদেশের মোট 253টি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেল। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA এই তথ্য নিশ্চিত করেছে। এবং কোন 3টি কোম্পানি সেই সনদ পেয়েছে সেদিকে একটু তাকাতে চাই। 3টি সনদের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরের কনফিট রেইনবো ডাইং অ্যান্ড ফিনিশিং কোম্পানি রয়েছে। এছাড়া হবিগঞ্জের মাধবপুরে সাইহাম নগরের সাইহাম কটন মিলস ইউনিট 1 এবং হবিগঞ্জের ঠিক কটন যে মিলস সাইহাম কটন মিলস ইউনিট 2, এই দুটো কোম্পানি কিন্তু পরিবেশ বান্ধব যে সনদ, সেই সনদ পেয়েছে। ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের শেষ 3 কার্যদিবসে এই সূচক ঊর্ধ্বমুখী ছিল, লেনদেন ও মূলধনও বেড়েছিল। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সবশেষ অবস্থা জানতে সরাসরি দেখে নেব ডিএসএস এর ওয়েবসাইট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের দিকে তাকিয়ে আমি প্রথমেই বাম দিকের এই অংশটাতে তাকাতে চাই, যেখানে যে মূল সূচক, সে মূল সূচকের কথা কিন্তু উল্লেখ করা আছে। মূল সূচকের যদি আমি বলি, তাহলে 5,191 পয়েন্ট ঠিক আজকে আছে, যেখানে 54 পয়েন্ট কিন্তু বেড়েছে ঠিক এই সূচকের জায়গাতে মূল সূচকে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি সরিয়া ভিত্তিক যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে কোম্পানিগুলো, সেখানে 1,137 পয়েন্টের মধ্যে কিন্তু 17 পয়েন্ট কিন্তু বেড়েছে। এছাড়া
এছাড়াও দেখতে পাচ্ছি সর্বোচ্চ যে ঢাকা স্টক এক্সচেঞ্জের 30টা কোম্পানি তাদের সূচকের মাত্রা কিন্তু 1973, আর যেখানে বেড়েছে হচ্ছে 36 পয়েন্ট। এরপরেই একটু তাকাতে চাই যে টোটাল ট্রেড হয়েছে যেখানে টাকার পরিমাণে 587 কোটি টাকা এখন পর্যন্ত ট্রেড হয়েছে সবকিছু মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং যেখানে এখন পর্যন্ত ঊর্ধ্বগতিতে ছিল বা ঊর্ধ্বমাত্রার সূচকে ছিল 209টি কোম্পানি, এবং দাম কমেছে 119টি কোম্পানির। এছাড়াও অপরিবর্তিত রয়েছে 67টি কোম্পানির। এদিকে চলতি সপ্তাহে বেশ কিছু কোম্পানি বার্ষিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এক নজরে দেখে নিতে চাই ঠিক কোন কোন কোম্পানিগুলো বার্ষিক পর্ষদের যে তারিখ সেটা ঘোষণা করেছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 21 জুলাই 2025 কিন্তু তারা তারিখ ঘোষণা করেছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড তার ঠিক একদিন পরে 22 জুলাই। এছাড়াও তার একদিন পরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারাও কিন্তু তাদের বার্ষিক পর্ষদের সভা যে তারিখ সেটা ঘোষণা করেছে। এছাড়া হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড কোম্পানি 23 জুলাই, এবং হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি তাদের যে বার্ষিক পরিষদ সভা সেটা 24 জুলাই তারা ঘোষণা করেছে। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বৌনি। ভারত বাংলাদেশ স্থল বাণিজ্যের প্রায় 80% হয় বেনাপোল বন্দর দিয়ে। এই বন্দর দিয়ে বছরে প্রায় 40,000 কোটি টাকার পণ্য আমদানি ও 8,000 কোটি টাকার পণ্য রপ্তানি হয়। দ্বিপাক্ষিক এই বাণিজ্যিক কার্যক্রম থেকে বিপুল রাজস্ব পায় সরকার। এ নিয়ে আরও জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার মাধ্যমে জানতে চাই যে ঠিক বেনাপোল বন্দর দিয়ে ঠিক কত পরিমাণ যেই রপ্তানি হয় এবং যে সমস্ত সমীক্ষাগুলো আপনার মাধ্যমে আমরা জানতে চাই। গত 2024-25 অর্থ বছরে বেনাপোল কাস্টম থেকে 6,705 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এনবিআর। সেক্ষেত্রে রাজস্ব আদায় হয়েছে 7,021 কোটি 51 লাখ টাকা। সেই যে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 317 কোটি টাকা বেশি কিন্তু রাজস্ব আদায় করেছে সরকার। অনুরূপভাবে 2023-24 অর্থ বছরে 5,948 কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এনআরবিআর। সেক্ষেত্রে আদায় হয়েছে 6,167 কোটি 38 লাখ টাকা। এই অবস্থায় আসলে এই বেনাপোল বন্দর দিয়ে আমরা দেখছি যে প্রতি বছর যে রাজস্ব আদায় সেটি কিন্তু বেড়ে গেছে। যারা ব্যবসায় রয়েছেন তারা বলছেন যে বন্দরের স্বচ্ছতা, জবাবদিহিতা, এই সমস্ত কারণে এই বন্দরের যে রাজস্ব আদায় সেটি বাড়ছে। বছরে এখান থেকে কিন্তু প্রায় 50,000 কোটি টাকার যে পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে এই বন্দর দিয়ে। আপনি বলছিলেন যে সবচেয়ে যে স্থলবন্দরের 80% পণ্য কিন্তু এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি হয়ে থাকে। সব মিলে আরো সুযোগ সুবিধা পালে এই বন্দরে আরো আমদানি রপ্তানি বাড়বে, রাজস্ব বাড়বে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অনেক। আমাদের সঙ্গে বেনাপোল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। খুলনার ঐতিহ্যবাহী কপিলমুনি বাজারে জমে উঠেছে চুইঝালের হাট। সাপ্তাহিক এই হাটে অনেকটাই কমেছে চুইঝালের দাম। কোরবানি ঈদের পর কেজিতে প্রায় 300 টাকা কমে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। কপিলমুনি বাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রামিন চৌধুরী। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার পাইকগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার কপিলমুনি বাজারে, এবং এই বাজারে কিন্তু প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবারে হাট বসে। একইভাবে এই দিনেই কিন্তু হাট বসে এখানকার চুইঝালের, এবং এই চুইঝাল কিন্তু এখানে বেশ জনপ্রিয়। এবং এখানে যে চুইঝাল আছে এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত এই বছর কিন্তু চুইঝালের দাম বেশ চড়া গিয়েছে ঈদের সময়। ঈদের পর থেকে কিন্তু আস্তে আস্তে দাম কমতে শুরু করে, এবং বর্তমানে কিন্তু ভালো যে চুইঝাল রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 500 থেকে 600 টাকা প্রতি কেজিতে, এবং ঈদের আগে কিন্তু এই চুইঝালই বিক্রি করা হয়েছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু যে বৃষ্টির যে সময়টা রয়েছে এই সময়ে চুইঝালের যে দাম সেটি কিন্তু নিম্নমুখী থাকে, এবং সিজনের যে সময় বিশেষ করে প্রতি ঈদের কিন্তু চুইঝালের দাম অনেকটাই বেড়ে যায়, এবং এর পাশাপাশি বর্ষা মৌসুম পার হলে কিন্তু আবারও চুইঝালের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিভিন্ন সাইজের চুইঝাল আছে। এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কিন্তু চুইঝাল
এখানে এই বাজারে আসে এবং এখান থেকে কিন্তু আবার চলে যায় উপকূলীয় বিভিন্ন অঞ্চলে এবং সেখানকার মানুষ কিন্তু এই চুইঝাল কিন্তু এখান থেকে কিনে নিয়ে যায়। এবং এই যে কোপেলমুনি বাজারের যে চুইঝালের হাট, এটি কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন বসে বড় পরিসরে এবং বছরের বেশিরভাগ সময় কিন্তু এই বাজারের মধ্যে চুইঝাল বিক্রি করা হয়। তো সব মিলিয়ে বললে চলে যে এখানকার চুইঝালের বাজার কিন্তু বেশ জমজমাট এবং এখানে কিন্তু সিজন অনুযায়ী চুইঝালের দাম ওঠানামা করে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির চুইঝালের হাট থেকে সবশেষ খবর। চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে আম আর বাড়ছে দাম। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আম বেড়েছে মনে 1500 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে কানসাট আম বাজার থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, জানতে চাই যে দাম বাড়ার পর কোন আমের দাম কত টাকায় বিক্রি হচ্ছে সে বিষয়টার বিস্তারিত। অনেক সকাল থেকে আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আমের বাজার কানসাট আম বাজারে। এখানে সকাল থেকে আসার পরে 9টার পরে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টিতে কিন্তু আম বেচা কিনা আটকে ছিল। এইমাত্র বৃষ্টি কিছুটা কমেছে, শুরু হয়েছে এই কানসাট আম বাজারে আম বেচা কেনা। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত এই কানসাট আম বাজার। তবে আপনাকে বলে রাখি, গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটি আমে প্রায় 1000 থেকে 1500 টাকা মনে বেড়েছে দাম। আপনাকে বলে রাখি, গত এক সপ্তাহ আগে এখানকার ফজলি আম বিক্রি হচ্ছিল 1500 থেকে 2000 টাকা মন, যা আজকের বাজারে বিক্রি হচ্ছে 3 থেকে 3500 টাকা মন। এখানে আপনাকে বলে রাখি, এখানকার যে আমরুপালি, এটি অত্যন্ত সুস্বাদু। এই আম আজকের বাজারে বিক্রি হচ্ছে 5500 টাকা মন দরে, যা 4000 টাকা মন ছিল আজ থেকে এক সপ্তাহ আগেও। তবে এই দামে আম বিক্রি করেও কিন্তু চাষিরা লাভবান হতে পারছেন না। অনেকেই ছিল চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার থেকে সর্বশেষ। কানসাট আমবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। শেষ করছি এখন বনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।